জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনা নিয়ে নানা বিতর্কের 4 দিনের মাথায় আটক করা হয়েছে বঙ্গভবনের আইটি বিভাগে কর্মরত এক প্রোগ্রামারকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার জড়িত থাকার প্রমাণও মিলেছে। জব্দ করা হয়েছে তার ব্যবহৃত সব ডিভাইস। তবে সরকারি কোনো মেইল আইডি থেকে হ্যাকের বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন আইটি বিশেষজ্ঞরা। বলছেন, ফিশিং অ্যাপ ব্যবহার করে পেইড সফটওয়্যার হ্যাকের সুযোগ কম। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের এক কর্মকর্তাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আটক কর্মকর্তা হলেন মোহাম্মদ সরওয়ারে আলম। তিনি বঙ্গভবনের রাষ্ট্রপতি কার্যালয়ের সহকারী প্রোগ্রামার। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে তাকে আটক করা হয়। ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সরওয়ারে আলমকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনা নিয়ে নানা বিতর্কের 5 দিনের মাথায় আটক করা হয়েছে বঙ্গভবনে আইটি বিভাগে কর্মরত এক প্রোগ্রামারকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার জড়িত থাকার প্রমাণ মিলেছে। জব্দ করা হয়েছে তার সব ডিভাইস। তবে আইটি বিশেষজ্ঞরা সরকারি কোনো আইডি থেকে হ্যাকের বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনে এক কর্মকর্তাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তিনি বঙ্গভবনের রাষ্ট্রপতি কার্যালয়ের সহকারী প্রোগ্রামার। জিজ্ঞাসাবাদের জন্য এরই মধ্যে আটককৃত মোহাম্মদ সরওয়ারে আলমকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। অত্যন্ত বাজে, অরুচিকর, কুরুচিপূর্ণ মাদেরকে নিয়ে একটা বক্তব্য দিয়ে দিছে আমারটা হ্যাক করে। অবশেষে ধরা খেল জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক করা সেই মাস্টারমাইন্ড। আর তার সাথে সাথেই রাজনীতিতে একেবারে উল্টো মার খেয়ে বসলেন তারেক রহমান। গত কয়েকদিন ধরে যারা জামায়াতকে মিথ্যাবাদী প্রমাণ করতে গলাবাজি করছিলেন, তাদের জন্য আজকের দিনটি চরম লজ্জার। ঠান্ডা মাথায় চালাকি করে জামায়াতের ভোট ব্যাংক সাইজ করতে গিয়ে তারেক রহমান নিজেই এখন বড় ফাঁদে আটকা পড়েছেন। জামায়াতের আমিরকে ফাঁসাতে গিয়ে ধরা খেল তারেক রহমান। ডিবির অভিযানে বঙ্গভবনের কর্মকর্তা আটক। জিজ্ঞাসাবাদে বের হয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য। ফেঁসে গেল তারেক রহমান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে কিছু ভিডিওর অংশবিশেষ দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দর্শক, চলুন ভিডিওগুলো দেখে আসি। আমিরও জামাতের ওখান থেকে অ্যাকাউন্ট থেকে যে পোস্টটা করেছিল অরিজিনেটেড ফ্রম নেইবারিং কান্ট্রি ইন্ডিয়া থেকে তা অরিজিনেট হয়েছে। শনিবার দিবাগত রাতে হঠাৎ করে জামায়াতের আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়, যেখানে কর্মজীবী নারীদেরকে যৌনকর্মীর সাথে তুলনা করা হয়। এখানেই শেষ নয়, সেই পোস্ট আবার শেয়ার করেন জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার। জামায়াতের আমিরের ওই পোস্টকে ঘিরে দেশব্যাপী তুমুল সমালোচনার সৃষ্টি হয়। বিএনপিও এই সুযোগে ঘোলা পানিতে মাছ শিকার করতে নেমে যায়। জামায়াতের আমিরের বিরুদ্ধে 300 টাকা করে নারীদের ভাড়া করে রাজপথে নামিয়ে দেওয়া হয় ঝাড়ু মিছিলে। অথচ জামায়াতের পক্ষ থেকে বারবার দাবি করা হয় জামায়াত নারীদের সম্পর্কে কখনোই এমন কুরুচিপূর্ণ ধারণা পোষণ করে না। কিন্তু বিএনপি মিথ্যা প্রোপাগান্ডা প্রচার করতেই থাকে। এমনকি স্বয়ং তারেক রহমানও বলতে থাকেন জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্টও হ্যাক হয়নি। তারা জলজান্ত মিথ্যা কথা বলছে। কথায় আছে, সত্য কখনো চাপা থাকে না। জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের এক কর্মকর্তা আটক হয়েছে। এই ঘটনা যেন তারেক রহমানের মুখে চপেটাঘাত করেছে। তবে জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের পর ছড়ানো বানোয়াট পোস্টকে কেন্দ্র করে বিএনপি নেতারা যেভাবে ঘোলা পানিতে মাছ শিকার করতে নেমেছিল, সে বিষয়টি প্রমাণ করে এই কাজে সরাসরি জড়িত বিএনপি। শুধু তাই নয়, এই ঘটনায় যিনি সবচেয়ে বেশি উচ্ছ্বসিত হয়েছিলেন সেই তারেক রহমানের দিকেও এখন সন্দেহের তীর ছুটে আসছে। আসলেই কি শফিকুরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় ফেসে যাচ্ছে তারেক রহমান? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সরকারি প্রোগ্রামার মোহাম্মদ সরওয়ার আলমকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। মঙ্গলবার রাত 1:30টার দিকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে সন্তোষজনক না হলে তাকে রিমান্ডে নেওয়া হয়। সেখান থেকে উদ্ঘাটন করা হয় এই ঘটনায় আসলে কে মাস্টারমাইন্ড। তবে এখন পর্যন্ত যেসব ক্লু পাওয়া যাচ্ছে তাতে এই ঘটনায় সরাসরি জড়িত বিএনপি। ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ সরওয়ার আলমকে আটক করা হয়। এই ঘটনায় ন্যায় বিচারের প্রত্যাশা করেছে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। জামায়াত আমির আশা করেন তার কঠোর বিচার হবে এবং বিচারের মাধ্যমে অনেকেরই শিক্ষা হবে। তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়ে লিখেন,
অতি অল্প সময়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ। চলুন এবার জেনে নেওয়া যাক কিভাবে হ্যাক হয় জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্ট, আর এই ঘটনায় কিভাবে জড়িত বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী ডামাডোল যখন তুঙ্গে, তখন একের পর এক সাইবার হামলা ও হ্যাকিংয়ের শিকার হয়েছেন জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দ। জামায়াতের পক্ষ থেকে জানা গেছে একটি অফিসিয়াল মেইল অ্যাড্রেসের মাধ্যমে হ্যাকিংয়ের সবচেয়ে প্রয়োজনীয় ভাইরাল ম্যালওয়্যার এসেছিল, যেটি চালাতেন বঙ্গভবনের গ্রেফতারকৃত প্রোগ্রামার। এই মেইল থেকে জামায়াতের কেন্দ্রীয় মেইলে বার্তা আসে। সিসিতে আরও বেশ কিছু আইডি দেওয়া হয়েছিল এবং পাশাপাশি আলাদাভাবে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের মেইলও এসেছিল। জামায়াতের সাইবার টিমের সদস্য প্রকৌশলী মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের এক্স অ্যাকাউন্ট থেকে একটি অনাকাঙ্ক্ষিত পোস্ট করা হয়। আমরা জামায়াতের অ্যাকাউন্ট থেকে যে পোস্টটি করা হয়েছিল সেটিরই একটি মন গড়া ব্যাখ্যা দাঁড় করিয়ে তারা এখানে রাত 8:31 পোস্ট করেছে। এই অনাকাঙ্ক্ষিত পোস্টটি আমরা 9:15 দিকে টের পাই। 9:30 মধ্যে অ্যাকশন নেওয়ার মাধ্যমে সেটি ডিলিট করেছি। একই সাথে আমরা 11টার পর অ্যানাউন্সমেন্ট দিয়েছি। তিনি বলেন, এক্স অ্যাকাউন্ট হ্যাক করে যে পোস্ট দেওয়া হয়েছিল সেটি আমাদের কোনো কথা বা বক্তব্য নয়। হ্যাকাররা আগের দিনের মতোই একইভাবে যেখানে তাদের নিজেদের কথা পেশ করেছে, এটি একটি সম্পূর্ণ অবৈধ কাজ। জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় ল্যাব রিপোর্টের বরাতে প্রকৌশলী মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, আমরা ডিপ ফরেন্সিক অ্যানালাইসিস রিপোর্ট সংগ্রহ করেছি। সেখান থেকে দেখতে পেয়েছি যে ম্যালওয়্যার ব্যবহার করা হয়েছে, এই ম্যালওয়্যার তৈরি হয়েছে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায়। অর্থাৎ তারা এই ম্যালওয়্যারটি ইন্ট্রোডিউস করেছে এবং পরবর্তীতে এটি আমাদের দেশে এসেছে। মানে এই ঘটনায় বাংলাদেশি হ্যাকাররা ভারতের সহায়তা নিয়েছে। এখানেই আসলে পুরো ঘটনার বিষয়টি ক্লিয়ার হয়ে যায়। যেহেতু ভারত চায় আওয়ামী লীগের অবর্তমানে তাদের দাবি দেওয়া বিএনপির মাধ্যমে পূরণ করতে, তাই ভারত জামায়াতের পরিবর্তে বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়। এজন্য জামায়াতের জনপ্রিয়তাকে রুখে দিতে ভারতকে সাথে নিয়ে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বিএনপি। আর এর দায় জনাব তারেক রহমানও এড়াতে পারেন না। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট হ্যাক হয়নি, তারা জলজান্ত মিথ্যা কথা বলছে। তারেক রহমানের এই বক্তব্যের জন্য ক্ষমা চাওয়ারও দাবি উঠেছে। সাইবার হামলা প্রসঙ্গে জামায়াতে ইসলামের পক্ষ থেকে অবস্থান পরিষ্কার করে প্রকৌশলী মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, জামায়াতে ইসলামের যে জনপ্রিয়তা তৈরি হয়েছে তা মিথ্যা প্রোপাগান্ডা দিয়ে ঢেকে রাখা যাবে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশ জামায়াতে ইসলামী নারীদের সম্মান, নিরাপত্তা ও নারীর ক্ষমতায়নে বিশ্বাসী। তাদের এই অপপ্রয়াসগুলো মানুষ আমলে নেবে না এবং এসব অপপ্রয়াস ধোপে টিকবে না। জামায়াত ক্ষমতায় গেলে বাংলাদেশের সাইবার সিকিউরিটি কিভাবে নিয়ন্ত্রণ করবেন জানতে চাইলে তিনি বলেন, আমরা অল্প সময়ের মধ্যে হ্যাকিং ও হামলা ঠেকাতে পেরেছি। অল্প সময়ে আইডেন্টিফাই করে নিয়ন্ত্রণ নিয়েছি, তদন্ত করেছি এবং পুরো অবস্থাটি জানিয়েছি। এটি আমাদের সক্ষমতার একটি প্রমাণ দেয়। একই সাথে সরকারি দপ্তরে বসে যারা এই কাজগুলো করছেন তারা অন্যায় করেছেন। তিনি বলেন, আমরা সেই সরকার গঠন করতে চাই যে সরকার গঠন করলে এই জাতীয় অন্যায় কার্যক্রম হবে না। সরকারি অর্থায়নে পরিচালিত এসব সিস্টেমকে অসৎ উদ্দেশ্যে কোনোভাবেই ব্যবহার করা হবে না। ভারতের সংশ্লিষ্টতা কিংবা রাজনৈতিক কোনো দলের সম্পৃক্ততা থাকতে পারবে কিনা জানতে চাইলে তিনি বলেন, রাজনৈতিক দলের সম্পৃক্ততা থাকতে পারে বলে আমরা দৃঢ়ভাবে মনে করছি। কারণ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পর আপনারা দেখেছেন নানাবিধ চক্রান্তমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একটি নির্দিষ্ট দলের কর্মী বাহিনী অপতৎপরতা চালাচ্ছে। তিনি জামায়াত ইসলামীর রাজনৈতিক প্রতিপক্ষদের লড়াই আদর্শ দিয়ে করার আহ্বান জানিয়ে বলেন, আপনারা পলিসির বিষয়ে ডিবেট করতে চান, আমিরে জামায়াত পলিসি ডিবেটের আহ্বান জানিয়েছেন। প্রয়োজনে সেখানে আসুন, কিন্তু এই জাতীয় চোরাই পথে হামলা করে আমাদের সাথে আদর্শের লড়াইয়ে আপনারা টিকে থাকতে পারবেন না। বাংলাদেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে সেটি ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে। এখন তারাই জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তাদের ছাত্র সংগঠনের অবস্থা ছাত্র সংসদে ভোটের পরিমাণে প্রমাণিত হয়েছে। একই পথে যদি এই জাতীয় ম্যাল প্র্যাকটিসের মাধ্যমে চলেন এবং শিক্ষা গ্রহণ না করেন, তবে আগামী নির্বাচনে আমাদের অবস্থা কি হবে তা দেখার জন্য জাতি অপেক্ষা করছে। 24 জুলাই পরবর্তী দেশের মানুষের মনস্তত্ত্ব পরিবর্তন হয়ে গেছে। মানুষ এখন পজিটিভ রাজনীতি দেখতে চায়, নেগেটিভ রাজনীতি নয়। এদিকে বিএনপি যখন এক্স অ্যাকাউন্ট হ্যাক করে অপপ্রচার চালাচ্ছে, তখন জামায়াতের চমক নিয়ে হাজির হচ্ছে। আজ সন্ধ্যা 6টায় জামায়াতের ইশতেহার ঘোষণা করার কথা ছিল। জামায়াতের ইশতেহার তৈরিতে দেশ ও দেশের বাইরে থাকা শিক্ষক, চিকিৎসক, পলিসি এক্সপার্ট, সাবেক সচিব সহ বিভিন্ন বিভাগের প্রায় 200 জন বিশেষজ্ঞ সদস্য 41টি মন্ত্রণালয়ের জন্য 41টি আলাদা প্যানেল কাজ করেছেন। এর বাইরে জনতার ইশতেহারের ওয়েবসাইটের মাধ্যমে নেওয়া 37,000 প্লাস পরামর্শ থেকেও বাছাই করা পরিকল্পনা রাখবে বলে শোনা যাচ্ছে ইশতেহারে। ইশতেহারের মোটো বা মূলনীতি ঠিক করেছে নিরাপদ ও মানবিক বাংলাদেশ। প্রতিটি সেক্টরে দুর্নীতি নির্মূলের রূপরেখা সাজিয়ে একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করতে চায় জামায়াতে ইসলামী। এদিকে হ্যাকিংয়ের সাথে জড়িত ব্যক্তি গ্রেফতার এবং তারেক রহমানের হীনমন্যতা ধরা পড়ে যাবার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন জামায়াতের সমর্থকরা। নাইম আহমেদ নামে একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার আটক। আগে আওয়ামী লীগ এমন করত, সরকারে থাকতে তারা এমন অন্যায় করেও পার পেয়ে যেত, কিন্তু
কিন্তু এবার ধরা খেলো। তবে এই হ্যাক হওয়া নিয়ে বিএনপি যেভাবে প্রোপাগান্ডা চালিয়েছে তা চোখে পড়ার মতো। সেই সাথে কিছু বিজ্ঞ সুশীলের মুখোশ উন্মোচন হতে দেখলাম। সুপ্রিয় দর্শক, এই ঘটনায় কি বিএনপি এবং তারেক রহমানের হাত রয়েছে? আপনার কি মনে হয়? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। একটি অত্যন্ত উদ্বেগজনক খবর নিয়ে আজ কথা বলতে হচ্ছে, যেটাকে আমি রাজনীতিতে একটি অশনি সংকেত হিসেবেই দেখছি। আগামী নির্বাচনে যদি আমরা দেখি যে কোনোভাবে জামায়াতে ইসলামীকে দ্বিতীয় অবস্থানে নামিয়ে আনা হয়েছে, তাহলে সবাইকে স্পষ্টভাবে বুঝে নিতে হবে এটি স্বাভাবিকভাবে রাজনৈতিক ফল নয়, বরং জামায়াতের এই সম্ভাব্য নিশ্চিত বিজয়কে রাষ্ট্রযন্ত্রের একটি অংশ ডিজিএফআই এর মাধ্যমে সেনাবাহিনীর একটি অংশের সহযোগিতায় এবং ভারতের প্রত্যক্ষ বা পরোক্ষ সহায়তায় ছিনিয়ে নেওয়া হয়েছে। এই ধারণা তখন আর কোনো অনুমান থাকবে না, বাস্তবতায় পরিণত হবে। এর আলামত আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি, যে কারণেই এটিকে আমি একটি বিরাট জরুরি সতর্কবার্তা হিসেবেই তুলে ধরছি। আমরা এখনও আশাবাদী থাকতে চাই, কারণ এসব বিষয় আগেভাগেই প্রকাশ্যে আসছে, আলোচনা হচ্ছে। ফলে আমরা জানতে পারছি জামায়াত ইসলামী আরও বেশি সতর্ক হচ্ছে, সজাগ হচ্ছে এবং এই ষড়যন্ত্রগুলো ভেস্তে যাওয়ার সম্ভাবনাও তৈরি হচ্ছে। এর একটি বড় উদাহরণ হলো জামায়াত ইসলামীর আমিরের এক্স টুইটার অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা। বঙ্গভবনের ইমেল ডোমেন ব্যবহার করে, এমনকি বঙ্গভবনের আইটি সেক্টরে কর্মরত একজনের ইমেল থেকে এই অপচেষ্টা চালানো হয়েছে, যার উদ্দেশ্য ছিল জামায়াতকে বিতর্কিত করা এবং রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করা। জামায়াতের তাৎক্ষণিক তৎপরতা ও সতর্কতার কারণে এই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। এখন প্রশ্ন উঠছে, এটা কি সরাসরি বঙ্গভবনের সিদ্ধান্তে করা হয়েছে? আমার উত্তর না, বঙ্গভবনকে এখানে ব্যবহার করা হয়েছে। আমি আগেও বলছি, আবারও বলছি, এই হ্যাকিং ষড়যন্ত্রের মূল পরিকল্পনাকারী তারেক রহমান নিজেই, এবং এখানে তাকে সহযোগিতা করেছে ভারতের আইটি এক্সপার্টদের একটি অংশ। এটাও খুব সহজেই অনুমেয় যে বর্তমানে বঙ্গভবন কার্যত ভারতপন্থীদের নিয়ন্ত্রণে রয়েছে। রাষ্ট্রপতি চপ্পুকে কেন শেখ হাসিনা এমন একজন রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক ব্যক্তিকে রাষ্ট্রপতি বানালেন? কারণ তিনি ছিলেন পরীক্ষিত, বিশ্বস্ত এবং ভারত ঘনিষ্ঠ। চপ্পুকে রাষ্ট্রপতি বানানোর পেছনে ভারতের সম্মতি ছিল, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। অন্যথায় এমন একজন ব্যক্তি রাষ্ট্রপতি হওয়ার কখনো কল্পনাই করা যেত না। আর বিএনপির রাজনৈতিক ব্যর্থতার কারণেই এই রাষ্ট্রপতিকে এখনও অপসারণ করা যায়নি। ফলে বঙ্গভবন থেকে জামাত বিরোধী তৎপরতায় সহযোগিতা আসাটা অস্বাভাবিক কিছু নয়। এই পুরো পরিস্থিতি প্রমাণ করে রাষ্ট্রযন্ত্র যদি এভাবে একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে জনগণের প্রত্যাশিত একটি ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল নির্বাচন মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়। তবে আমি আবারও স্মরণ করিয়ে দিতে চাই, নতুন বাংলাদেশের বাস্তবতা ভিন্ন। এখানে আর আগের মতো প্রকাশ্যে কেন্দ্র দখল, ব্যালট লুট বা দিনের ভোট রাতে করার সুযোগ নেই। কিন্তু তার মানে এই নয় যে ষড়যন্ত্র থেমে গেছে, বরং এখন চেষ্টা হচ্ছে সূক্ষ্ম কারচুপের, যা সাদা চোখে ধরা পড়বে না, এবং এর আলামত আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। আমরা বিশ্বাস করি এই ষড়যন্ত্র ব্যর্থ হবে। ইতিহাস আমাদের সামনে আছে। ডাকসু নির্বাচনে ছাত্রদল নানা অপচেষ্টা করেছিল, কিন্তু শিবিরের সংগঠিত তৎপরতার কারণে তারা সফল হতে পারেনি, আজও পারবে না। এই প্রেক্ষাপটে জামায়াত ইসলামের একটি প্রতিনিধি দল বঙ্গভবনের যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিভাবে এই ঘটনা ঘটল, কারা জড়িত, তার জবাবদিহিতা করতে হবে, সত্য উদ্ঘাটন করতে হবে। কিন্তু দুঃখজনকভাবে আমরা দেখছি নির্বাচন কমিশন কার্যত নীরব। বিশেষ করে বিএনপির প্রতি তাদের আচরণে স্পষ্ট পক্ষপাত লক্ষ্য করা যাচ্ছে। জাতীয় পর্যায়ে এবং স্থানীয়ভাবে ইউএনও, ডিসি, ওসি পর্যন্ত জামায়াত ইসলামী বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ডের সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ জমা দিয়েছে, কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখন আসি সেনাবাহিনীর প্রসঙ্গে। প্রথমেই পরিষ্কার করে বলতে চাই, সেনাবাহিনী বাংলাদেশের গর্ব, সেনাবাহিনী বাংলাদেশের সম্পদ। একটি পেশাদার বাহিনী হিসেবে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে, কিন্তু এটাও অস্বীকার করা যাবে না যে গত 15 বছরে সেনাবাহিনীর একটি অংশ ভয়াবহ অপরাধে জড়িয়ে পড়েছে। গুম, আয়নাগর, কনস্ট্রাকশন ক্যাম্প, এগুলো শুধু মানবাধিকার লঙ্ঘন নয়, এগুলো মানবতার বিরুদ্ধে অপরাধ। সবচেয়ে ভয়াবহ অপরাধ হলো গুম, মানুষকে জীবিত রেখে মৃত্যু ও জীবনের মাঝামাঝি এক বিভীষিকায় আটকে রাখা। এর চেয়ে নৃশংস কিছুই হতে পারে না। এই আয়নাগরগুলো কোথায় ছিল? ক্যান্টনমেন্টের ভিতরে ডিজিএফআই এর তত্ত্বাবধানেই এসব পরিচালিত হতো। এটা আজ আর গোপন কোনো বিষয় নয়। সুতরাং আমরা সত্যিই একটি সুষ্ঠু নির্বাচন চাই, একটি গণতান্ত্রিক বাংলাদেশ চাই। তাহলে এই ষড়যন্ত্রগুলো এখনই প্রকাশ করতে হবে, প্রতিরোধ করতে হবে। এখনও সময় শেষ হয়নি। আমরা ক্রমাগত দেখছি সেনাবাহিনীর একটি অংশ নানান অঘটনের সাথে জড়িয়ে পড়েছে। এই অংশটি মূলত ভারতপন্থী এবং তাদের ভূমিকা এখন স্পষ্টভাবে রাজনৈতিক হয়ে উঠেছে। বিশেষ করে জামায়াতে ইসলামী
ইসলামীকে পরাজিত করার জন্য একটি সংগঠিত মহা ষড়যন্ত্র তারা বাস্তবায়নের চেষ্টা করছে। এই ষড়যন্ত্রের একটি গুরুত্বপূর্ণ আলামত সম্প্রতি গণমাধ্যমের সামনে এসেছে। আপনারা সবাই দেখেছেন যে আসনে তারেক রহমান নির্বাচন করছেন, সেই ঢাকা 17 আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী হলেন অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব ডক্টর এস.এম. খালেদুজ্জামান। হঠাৎ করেই তাকে ঘিরে একটি ভিডিও নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি করা হয়। যমুনা টেলিভিশন সহ বিভিন্ন গণমাধ্যমে শিরোনাম করা হয়, ক্যান্টনমেন্টে গানম্যান নিয়ে ঢুকতে গিয়ে জামায়াত প্রার্থীর সঙ্গে সেনা সদস্যের বাকবিতণ্ডা। এখানে মূল প্রশ্নটা আসলে এই নয় যে সেনা সদস্য কি বলছেন বা ডক্টর খালেদুজ্জামান কতটুকু সঠিক বলেছেন, সেটি গৌণ বিষয়। মূল বিষয় হলো ডক্টর খালেদুজ্জামান যে প্রশ্নটি তুলেছেন সেটি সম্পূর্ণ বৈধ ও যুক্তিসম্মত। তিনি স্পষ্টভাবে বলেছেন তিনি সেনাবাহিনীর সবাইকে এক কাতারে ফেলেননি, বরং সেনাবাহিনীর একটি অংশের সমালোচনা করেছেন এবং সেনাপ্রধানের প্রশংসাও করেছেন। তিনি প্রশ্ন তুলছেন তারেক রহমানকে কেন এত প্রোটোকল এবং নিরাপত্তা দেওয়া হচ্ছে, অথচ একজন বৈধ সংসদ সদস্য প্রার্থী হিসাবে তাকে কেন গানম্যান নিয়ে ক্যান্টনমেন্টে প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে। এই প্রশ্ন থেকেই আরও প্রশ্ন সামনে আসে। তবে এখান থেকে আরও গুরুত্বপূর্ণ যে বিষয়টি উঠে এসেছে তা হলো এই ভিডিওটি কে ফাঁস করলো। ডক্টর খালেদুজ্জামানের নিজস্ব ফেসবুক পোস্ট থেকে আমরা জানতে পারছি এই ভিডিওটি নতুন নয়। এটি প্রায় 1 মাস আগে সেনাবাহিনীর নিজস্ব বডি ক্যাম ব্যবহার করে ধারণ করা হয়েছিল। এতদিন সেটি প্রকাশ করা হয়নি। তাহলে প্রশ্ন হলো নির্বাচনের একেবারে আগ মুহূর্তে কেন এই পুরনো ভিডিও হঠাৎ করে সামনে আনা হলো? এর উদ্দেশ্য একটাই, জামায়াত প্রার্থীর জনপ্রিয়তা ও রিচ কমিয়ে দেওয়া এবং তাকে বিতর্কিত করা। আরও লক্ষণীয় বিষয় হলো প্রথমে এই ভিডিওটি প্রকাশ করা হয় বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে। এরপর যমুনা টেলিভিশন সহ দেশের প্রায় সব গণমাধ্যমগুলো একযোগে প্রচার করতে থাকে। এ থেকে পরিষ্কার বোঝা যায় এই ভিডিওটি সেনাবাহিনীর ভেতরে থাকা ভারতপন্থী একটি অংশ ইচ্ছাকৃতভাবে বিএনপি ও মিডিয়ার হাতে তুলে দিয়েছে। যে ভিডিও সেনাবাহিনীর অভ্যন্তরীণ এবং প্রাইভেটে থাকার কথা ছিল সেটি রাজনৈতিক উদ্দেশ্যে প্রকাশ করা দেওয়া হয়েছে। এর অর্থ একটাই, সেনাবাহিনীর একটি সক্রিয় অংশ তারেক রহমানকে জেতাতে এবং জামায়াত প্রার্থীকে বিতর্কিত করতে ভূমিকা রাখছে। এখন আসি প্রার্থী দুজনের বাস্তব অবস্থানে। ডক্টর খালেদুজ্জামান একজন অত্যন্ত জনপ্রিয় ও প্রতিষ্ঠিত ব্যক্তি। তিনি একজন সফল চিকিৎসক, নিয়মিত করদাতা, বছরে প্রায় 1,80,00,000 টাকা আয়কর প্রদান করেন। সামাজিকভাবে তিনি গ্রহণযোগ্য এবং দীর্ঘদিন ধরে মানুষের সেবার সাথে যুক্ত। অন্যদিকে তারেক রহমানের শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত যোগ্যতা তুলনামূলকভাবে দুর্বল। তিনি ইন্টার পাস। এছাড়া ঢাকা 17